আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছিলাম। প্রথম অধ্যায় দেওয়ার পর তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল যে দ্বিতীয় অধ্যায় কখন দিব, তাই আজকে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা সবাই মানুষ। প্রথম টপিকটা আমরা যদি আলোচনা করি, মিলেমিশে থাকা। এখানে দেখো আমরা একজন কৃষক দেখছি, রাস্তা পরিষ্কার করছে, এরকম একজন জেলেকে দেখছি, রিক্সা চালক, টিচার, ডাক্তার। সমাজের বিভিন্ন পেশার মানুষদেরকে আমরা এখানে দেখছি ছবিতে। যেমন আমরা যদি এটা দেখি, সমাজে বিভিন্ন পেশার বা জনগোষ্ঠীর মানুষ, কৃষক আছে, পরিচ্ছন্নতা কর্মী, জেলে, ডাক্তার, শিক্ষক, রিক্সা চালক, এগুলো আমরা দেখছি। পরবর্তীতে দেখো ভিন্ন নৃগোষ্ঠী বাঙালি, মানে আমরা দেখছি কিছুটা পাহাড়ে যে মানুষরা আছে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই যে এখানের মধ্যে র্যাম্প দিয়ে একটা বাচ্চাকে ঠেলে উঠানো হচ্ছে, তারা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তো এখান থেকে আমরা আরও কিছু জানি যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ হতে পারে, সাঁওতাল, গারো, চাকমা। 3 নম্বরে বিভিন্ন ধর্মের, যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম। তাহলে এখানের মধ্যে দেখো আমরা ধর্মীয় সম্প্রীতিটা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধর্মের মানুষ, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, এরপরে হলো বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। তো এইভাবে আমরা এখানে ধর্মগুলো দেখছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেমন হুইল চেয়ার ব্যবহারকারী, শারীরিক প্রতিবন্ধী শিশু, এরকম শিশুদের কথা এখানে বলছে। তাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি, কারণ আগের ভিডিওগুলোতে অনেক বেশি তোমরা দেখেছো, অনেক বেশি আসলে। তার জন্য আমি চেষ্টা করছি আরও ভালো করে যাতে তোমাদেরকে পড়াগুলো গুছিয়ে দিতে পারি। 1 নম্বরে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। যেমন সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন পেশার মানুষ, এরপরে আছে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। তো আমরা যদি চাই আমরা এগুলোর মধ্যে সুন্দর করে লিখে ফেলতে পারি, সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। তো এই বিষয়টাই একটু আগে তোমাদেরকে আমি বললাম গুছিয়ে, যে এখানের মধ্যে বিভিন্ন পেশার মানুষ দিতে পারো, কৃষক, পরিচ্ছন্নতা কর্মী, জেলে, ডাক্তার, শিক্ষক, রিক্সা চালক। এভাবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দিতে পারো, সাঁওতাল, গারো, মারমা, চাকমা। বিভিন্ন ধর্মের মানুষ দিতে পারো, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বিশেষ চাহিদা সম্পন্ন হুইল চেয়ার ব্যবহারকারী, শারীরিক প্রতিবন্ধী শিশু। এভাবে করে লিখতে পারো। এই প্রথমটার উত্তর হলো তোমাদের এটা। তো এটা আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম। এরপরে যেটা আছে, সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্ম ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠী মানুষের বসবাস রয়েছে। মানে আমাদের আশেপাশে আমাদের আরও অনেক ধরনের ভাইরা আছে, যেমন চাকমা ভাইরা, মারমা ভাইরা, এরকম অনেক জনগোষ্ঠী আছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে, মানে আমাদের দেশের কালচারটাকে আরও সুন্দর করেছে। সমাজে আছে নানান বয়সের মানুষ, নারী পুরুষ, নানান পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলে একই রকম নই, আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা চোখে দেখে না, কানে শোনে না, কেউ আবার কথাও বলতে পারে না। কেউ হয়তো বুদ্ধিগতভাবে পিছিয়ে রয়েছে, কেউ হয়তো শারীরিক সমস্যার কারণে চলাফেরা ও কাজকর্ম করতে পারে না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছিলাম তার মধ্যে অনেকগুলো কমেন্ট ছিল যে তোমাদেরকে আসলে আন্ডারলাইন করে দিতাম যে কোন বিষয়গুলো আসলে পরীক্ষা আসবে। যেমন এই যে অংশটা আছে, এটা থেকে কিন্তু তোমরা ব্যাখ্যা লিখতে পারবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদেরকে বলা হয়। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যান্য বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না। খতে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ আমরা মিল করি। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বসবাস করি। তাহলে উত্তর হবে এটা, একসাথে বসবাস করি। তাহলে আমাদের এখানে যদি প্রথমটা দেখো, আমাদের সমাজে আমরা ধনী দরিদ্ররা একসাথে বসবাস করি, প্রথমটা। এরপরে বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে। তাহলে উত্তর হবে ঘ নম্বরটা, কি নৃগোষ্ঠীরা বসবাস করে, উত্তর খ নম্বরটা। এর পরেরটা যদি আমরা দেখি, মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। এরপরে আছে ঘতে, বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। তো এভাবে করে তোমরা এই ঘরটা ফিল আপ করতে পারবে। ঘতে বলেছে বিষয়বস্তু পড়ি এবং সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। ক্রমিক নাম্বার, সম্প্রীতি রক্ষার উপায় 1 নম্বরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাকিগুলো যদি দেখি, বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে, ধর্ম, বর্ণ, পেশাগত সবাইকে সম্মান করা, একে অপরের সহযোগিতা করা,
ভিন্ন মতামতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা। এগুলোর মাধ্যমে আমরা কি করব? সম্প্রীতি রক্ষা করব। এরপরে ঘতে বলেছে নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব ও কোন কাজগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নাম্বারগুলো ছকে লিখি। তো এখানের মধ্যে দেখো, আমি যে কাজ করব, আমি যে কাজ করব না, এই নাম্বারগুলো আমরা এখানে লিখব। প্রথম থেকে আমরা পড়ি, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে। তাহলে এই কাজটা আমরা নিশ্চয় করব, 1 নম্বরে সেটা লিখলাম। পরে সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করেছে, তাহলে এটাও আমরা করব, তাহলে এখানে দিবে 2 নং, এটাও আমরা করব। আরিশা তার শিক্ষককে সালাম দিয়েছে, তাহলে এই কাজটাও আমরা করব, 3 নং। এরপরে বলেছে একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল, এই কাজটা আমরা করব না। 4 নাম্বার, এই কাজটা কখনো করা যাবে না, বন্ধুকে নিশ্চয় সবসময় কোনো সমস্যায় পড়লে তাকে সাহায্য করতে হবে। মেহেদি, রিদিশা, সুবল, কেয়া একসঙ্গে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করেছে, তাহলে এই কাজগুলো করব আমরা, আমাদের বন্ধুদের প্রতি সহানুভূতিশীল হব। যে ধর্মেরই হোক না কেন, যেখানেরই হোক না কেন, বন্ধু তো বন্ধুই হবে। বন্ধুর সাথে সব সময় তাকে ওর চেহারা নিয়ে, শরীর নিয়ে আমরা কখনো কটূক্তি করব না। রহিমকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না, এই কাজটা কখনো করা যাবে না। বন্ধু যেমনই হোক তাকে নিয়েই ওর সাথে একসাথে খেলা করতে হবে, পারুক না পারুক তাও ওকে সাথে নিয়েই কি করতে হবে? খেলাধুলা করতে হবে। 7 নম্বরে, নাজিফা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়েছে, নিশ্চয় আমরা কাজগুলো করব, তাহলে এখানে লিখবে 7 নং। কেউ কেউ অনেক সময় সহপাঠীদেরকে ব্যঙ্গ করে, মানে আমরা অনেক সময় নাম নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে টানাটানি করি না, বা বিভিন্ন কিছু নিয়ে ওকে মস্কারি করি, যে সেগুলা করতে নিষেধ করছে। ছেলে মেয়ে সবাই সমান। তো এখানে দেখো, পুরুষরা কাজ করছে, মহিলারা কাজ করছে, পুরুষরা বিভিন্ন জায়গায় কাজ করছে। তো একটা পরিবারকে টিকিয়ে রাখতে হলে ছেলে এবং মেয়ে উভয়কেই পরিশ্রম করতে হবে, সাথে পরিবারের সব কাজে দুজনকে সহায় হতে হবে। এরপর দেখো, এখানের মধ্যে একটা ছেলে আমরা দেখছি পড়ছে বিভিন্ন কিছু নিয়ে, স্বামী এবং স্ত্রী একসাথে কাটাকাটি করছে এবং রান্নাবান্না করছে, ভাই এবং বোনে বিছনা গুছাচ্ছে এবং ঘরকে গুছিয়ে রাখছে, বাবার সাথে মেয়ে বিভিন্ন কাজে সহায়তা করছে। তো এই ছবিগুলো দেখে আমরা এগুলো বুঝলাম। কতে বলেছে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, এখানে আমরা এগুলো পর্যবেক্ষণ করলাম, কোনটা কি কি দেওয়া আছে এগুলো আমরা দেখলাম। কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখে, এখানে কোন কাজ ছেলেরা করছে এবং কোন কাজগুলো মেয়েরা করছে আমরা এখানে লিখব। ছেলেরা করছে গরুকে খাবার দেওয়ার কাজ করছে, পড়াশোনা করছে, থালা বাসন ধোয়ার কাজও করছে, বাগানে গাছ লাগানোর কাজও করছে। তাহলে ছেলেরা এখান থেকে আমরা যে কাজগুলো দেখি, যেমন এখানে ছবিগুলো দেখলে এই ছেলে দেখো এখানে বাগানের কাজ করছে, গরুকে ঘাস খাওয়ানোর কাজ করছে, পড়ালেখা করছে, থালা বাসন ধুচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো ঘর গোছাচ্ছে, বাবা হিসেবে কি করছে? বাগান পরিষ্কার করছে বা বাগানে কাজ করছে। তো ছেলে হিসেবে এগুলো দেখলাম। মেয়ে হিসেবে দেখো পাখিকে খাবার বা মুরগিদেরকে খাবার দিচ্ছে, গরু দুধ দোহাচ্ছে, এরপরে এখানে দেখো সবজি কাটছে, এরপর দেখো ঘর গোছাচ্ছে, বাবাকে কাজে সাহায্য করছে। তো এগুলো আমরা লিখবো, হাঁস মুরগিকে খাবার দেওয়া, পড়াশোনা করা, রান্না করা, বিছানা গোছানো, এগুলো মেয়েরা করছে। তো এই যে উত্তরগুলো আছে এগুলো কোথায় লিখবে? এই 2টা বক্সে লিখবে, ছেলেদেরগুলো ছেলেদের ঘরে, মেয়েদেরগুলো মেয়েদের ঘরে। 2 ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তা নিচের ছকে লিখি। মানে এখানে কোন কোন কাজগুলো ছিল যেটা ছেলে মেয়ে উভয় করতে পারে, যেমন পড়াশোনা করা, এটা ছেলে মেয়ে উভয় করতে পারবে, ঘরের কাজ করা এটা উভয় করতে পারবে, গাছ লাগানো ও পশু পাখির যত্ন নেওয়া এটা উভয় করতে পারবে। দুজনে মিলে এই কাজগুলো চাইলে করতে পারবে, ছেলে এবং মেয়ে, এখানে কোনো ভেদাভেদ নাই। ঘতে বলেছে পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি, কোন পরিবারের কে কি করছে তা বের করি, কোন পরিবার বেশি ভালো আছে কেন তা লিখি। এরপর আমরা ঘ নম্বরটা দেখি, পরিবার 1। তো এখানে পরিবার 1 সম্পর্কে দেওয়া আছে, পরিবার 2 সম্পর্কে দেওয়া আছে, ওদের দুজন সম্পর্কে আমরা পড়বো। কোন পরিবারে কে কি করছে তা বের করি, এখানের মধ্যে কে কি করছে সেটা আমরা বের করব। কোন পরিবার বেশি ভালো আছে তা বের করব এবং কেন তা আমরা লিখব। পরিবার 1, সালাম মিয়া একজন কৃষক, মেহেদি ও তিশা তার সন্তান, দুজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে, আবার মেহেদি যখন মাকে সহযোগিতা করে তিশাও তখন বাবাকে সহযোগিতা করে। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা,
সব কিছু দুজনে মিলে করে। এতে মা বাবার কষ্ট অনেক কম হয়, পরিবারের সকল কাজ সহজে হয়ে যায়। দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনাও অসুবিধা হয় না। পরিবার দুই যদি দেখি, হাসান আলী কৃষিকাজ করেন, তার দুটি সন্তান রনি ও সানজারা দুজনেই স্কুলে পড়ে। সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে, রনি বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা ও বাবাকে সব সময় সাহায্য করতে পারে না, মা বাবা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয়, পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়, তাতে সানজারার লেখাপড়ায় অসুবিধা হয়। তো আমরা এখান থেকে যা বুঝলাম যে পরিবার একের অবস্থাটা অনেক ভালো। আমরা যদি লিখি পরিবার এক এবং পরিবার দুই, কে কি করছে সেটা লিখবো। আমরা লিখবো এখানে কে কি করছে। আমরা যদি পরিবার একের অবস্থা দেখি তাহলে এখানে পরিবার একের মধ্যে বাবা কৃষিকাজ করেন, মা ঘরের কাজগুলো করেন, সাথে ছেলে মেয়েরাও সাহায্য করে। ছেলে পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে সাহায্য করে, মেয়ে মা বাবাকে ঘরের কাজে কি করে সাহায্য করে। পরিবার একের মধ্যে ওরা মোটামুটি সবাইকে কি করে সাহায্য করে কাজে। পরিবার দুইয়ে বাবা কৃষিকাজ করেন, মা ঘরের কাজ করেন, ছেলে শুধু পড়াশোনা করে আর খেলাধুলা করে, ঘরের কোনো কাজ করে না। মেয়ে পড়াশোনার পাশাপাশি ঘরের কাজেও কি করে সাহায্য করে বাবা মাকে। কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন? এখানে মধ্যে পরিবার এক বেশি ভালো আছে, কারণ এই পরিবারের সবাই মিলেমিশে কাজ করে, ছেলে ও মেয়ে উভয়ই সমানভাবে ঘরের কাজে সাহায্য করে, এতে পরিবারে ভালোবাসা, সহযোগিতা ও সুখ বেশি থাকে। আশা করি তোমরা এটা বুঝেছো। এখন পারবে কিভাবে লিখতে হবে। মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারের সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। ঘতে নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই। মানে এখান থেকে কথা যেগুলো ঠিক তার পাশে আমরা টিক দিব, যেগুলো ঠিক না সেটা আমরা কি দিব, ক্রস দিব। এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি। আমি নিজের বিছানা নিজে গোছাই, তাহলে এটা করব, এটা সঠিক। আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, তাহলে এটা সঠিক। আমি বল খেলতে চাইলে অন্যরা বলে এটা ছেলেদের খেলা, তাহলে এটা করব না। আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি, এই কাজটা করব। তাহলে এখান থেকে আমি যা যা করব তুমি কি করবে, এই যে তিনটা কাজ আছে এগুলো করবে। আমি যেগুলো করব, আমি নিজের বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেব, বাবা মাকে কাজে সাহায্য করব, ভাই বোনের সাথে মিলেমিশে কাজ করব, ছেলে মেয়ে সবাই সমান, এটা মেনে চলবো। তো এখান থেকে তুমি এই যে চারটা আছে এই চারটা কোথায় লিখবে, এই চারটা এখানে খালি বক্সে সুন্দর করে লিখে ফেলবে। প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। একে আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব। আমরা সহায়তা করব। কি করব? সহায়তা। আমরা কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? আমি ধরে তাকে তুলব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কি করেছে? সমৃদ্ধ করেছে। আমরা একে অন্যকে ঢ্যাস করব, আমরা একে অন্যকে সম্মান করব। কি করব? সম্মান করব। সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো, শ্রদ্ধা দেখাবো। কি দেখাবো? শ্রদ্ধা। 4 পরিবারের ছেলে ও মেয়ে সকলের ঢ্যাস অধিকার রয়েছে, সকলেরই সমান অধিকার রয়েছে। এরপরে যদি দেখি 5 সকলে ঢ্যাস কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়, সকলে মিলেমিশে বা একসাথে, সকলে মিলেমিশে বা একসাথে কাজ করলে দেশের এবং পরিবারের উন্নতি হবে। এরপরে এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? বাসার কাজ ভাগাভাগি করে করলে সহজ হয়। তো এই প্রশ্নের উত্তরটা খুবই ছোট, তোমাদের কি বড় প্রয়োজন কিনা আমাকে জানাবে, যদিও আমি নিচে উত্তরগুলো অনেক বড় বড় করে দিব। সেম প্রশ্নের উত্তরগুলো তোমরা নিচে বড় আকারে পাবে। আগে ছোটটা একটু দেখে নাও, সংক্ষিপ্ত মানে একেবারে ছোট কথায়। বাসার কাজ ভাগাভাগি করে করলে সহজ হয়। এরপরে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? ছেলে ও মেয়ে সকলের প্রতি সম্মান ও
সম্মানজনক ব্যবহার করা উচিত। এখান থেকে তোমরা আনসারগুলো লিখতে পারবে। বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে আরও বড় থেকে দিব, তোমরা একটু ধৈর্য ধরো। আগে ছোট করে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। একে, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? আমরা একে অন্যকে সম্মান করলে, সাহায্য করলে, ভেদাভেদ না করলে এবং মিলেমিশে চললে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এই প্রশ্নটার উত্তর যদি বড় করে দেখো, যেমন কিভাবে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, এটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে পারিবারিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে। যখন আমরা একে অন্যকে মানুষ হিসেবে সম্মান করি, তখন সমাজে শান্তি বজায় থাকে। সবাই যদি ধর্ম, বর্ণ, ভাষা, পেশা বা শারীরিক অবস্থার ভেদাভেদ না করে মিলেমিশে চলি, তাহলে সম্প্রীতি তৈরি হয়। সুখে আনন্দ ভাগ করে নেওয়া, সমস্যায় সহযোগিতা করা সম্প্রীতি গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপায়। এছাড়া মতের অমিল হলে শান্তভাবে আলোচনা করা এবং সহনশীল মনোভাব রাখলে সমাজের সম্প্রীতি আরও শক্ত হয়। এভাবে আমাদের পরিবার, স্কুল ও সমাজ সুন্দর সম্পর্ক ও সম্প্রীতি গড়ে ওঠে। তো আশা করি তোমরা এই উত্তরটা পরীক্ষায় লেখার জন্য রাখবে। তোমাদের উত্তরগুলো কি আরও বড় করে প্রয়োজন আছে কিনা সেটা আমাদেরকে জানাবে। যদি তোমাদের আরও বড় প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিব। আরও যেমন যেমন প্রয়োজন হয় শুধু আমাকে কমেন্ট করে জানালে হবে। 2 নম্বরে যেটা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে তুমি কী রূপ আচরণ করবে? বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি যেরূপ আচরণ করব, আমি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে ভালো ও সহানুভূতিশীল আচরণ করব, তাকে সাহায্য করব এবং কোনো অবহেলা করব না। তো এটা হলো ছোট উত্তরটা, যেটা আমাদের জাস্ট ধারণার জন্য। আমি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে খুব ভালো, মানবিক ও সহানুভূতিশীল আচরণ করব, তাকে কখনো অবহেলা বা উপহাস করব না। তার কোনো কাজে অসুবিধা হলে আমি নিজের মতো করে সাহায্য করব। পড়াশোনা বুঝতে সমস্যা হলে তাকে বুঝিয়ে দেব এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেব। খেলাধুলা ও দলগত কাজে তাকে অংশ নিতে উৎসাহ দেব, যাতে সে নিজেকে আলাদা মনে না করে। আমি তাকে সম্মান করব এবং বন্ধুর মতো আচরণ করব। এতে সে আত্মবিশ্বাস পাবে এবং আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হবে। এর পরবর্তীতে কোন বিষয় প্রয়োজন, কোন অধ্যায় প্রয়োজন, নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।